জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। তৃতীয় দিনের মতো জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে যোগ দিয়ে 166টি প্রস্তাবনার মধ্যে 151টির সাথে একমত পোষণ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, আর 5টির সাথে দ্বিমত ও 10টির সাথে আংশিক একমত তারা। এছাড়া দুপুরে ঐক্যমত কমিশনে প্রস্তাব জমা দেবে বিএনপি ও এনসিপি। সকাল 9:30টার দিকে কমিশনের সংলাপে যোগ দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরে সংসদ ভবনের এলডি হল থেকে বের হয়ে দলটি গণমাধ্যমকে জানায়, নির্বাচনের আগে অথবা একই সময় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার চায় তারা। বেলা 12:30টায় ঐক্যমত কমিশনে বিএনপির সংস্কার প্রতিবেদন হস্তান্তর করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এছাড়া দুপুর 2টায় জাতীয় নাগরিক পার্টি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে তাদের প্রাথমিক সংস্কার প্রস্তাবগুলোর সুপারিশ করবে। সেখানে এমপি প্রার্থীদের ন্যূনতম বয়স 23 এবং ভোটারদের ন্যূনতম বয়স 16 বছর করার সুপারিশ থাকবে বলে জানিয়েছে এনসিপি। সবাই মিলে সংসদ নির্বাচনের আগেই গণভোটের ভেতর দিয়ে এটাকে যদি আসলে সবাই মিলে মনে করে যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি বা সেটাকে আমরা এন্ডোর্স করতে রাজি আছি, এটা আমরা তাদের জানাইছি। তৃতীয় দিনের মতো জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ চলছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের পর দুপুরের দিকে প্রস্তাব জমা দিবে বিএনপি ও এনসিপি। এই মুহূর্তে সেখানে রয়েছে সহকর্মী আরিফ হোসেন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, বিএনপি কখন আসবে? বিএনপি এসেছে সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। সোনালী, ঠিক কিছুক্ষণ আগে বিএনপির একটি প্রতিনিধি দল 2 সদস্যের জাতীয় সংস্কার কমিশনের কাছে তাদের যে সংস্কার প্রস্তাবের মতামত, সেই মতামতটি দাখিল করতে এসেছেন। আমরা দেখেছি সালাউদ্দিন সাহেব, বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, তার নেতৃত্বে আরও একজন এখানে এসেছেন। এছাড়া প্রেস উইংয়ের সাইরুলও রয়েছেন। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে 166টি যে সংস্কার প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবের প্রেক্ষিতে তাদের যে মতামত, বেশ কিছু জায়গায় যেমন নির্বাচনী ব্যবস্থা, সংবিধান সংস্কারের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দ্বিমত রয়েছে 166টি সংস্কার প্রস্তাব। এছাড়া অধিকাংশ জায়গায় বিএনপি কিন্তু একমত প্রকাশ করেছে, যে বিষয়টি আমরা সূত্র থেকে জানতে পেরেছি। তবে এখন এই ঘটনার পরই, এখন কিছুক্ষণ আগে আমরা দেখেছি ভেতরে ঢুকেছে, জমা দিয়ে বের হবে, তারপরে বিস্তারিত হয়তো জানাবেন যে কি কি বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন অথবা কি কি বিষয়ে তারা একমত হয়েছেন এই বিষয়টি। এরপরই আসবেন এনসিপি, আজকের এনসিপি আসবেন। এখানে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এনসিপির প্রধান নাহিদ, তার নেতৃত্বে একটি দল আসবেন, যারাও সংস্কার কমিশনের কাছে তাদের মতামত জমা দেবেন। সকালে আপনি নিশ্চয়ই জানেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জাতীয় সংস্কার কমিশনের একটি বৈঠক হয়, যেখানে সহসভাপতি বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন, তার নেতৃত্বে 6 সদস্যের একটি দল। এরপরে জাতীয় রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি প্রধান রয়েছেন, যিনি হাসনাত কাইয়ুম, তিনি কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে ইতিমধ্যেই বের হচ্ছে যে বিএনপির সালাউদ্দিন আহমেদ, তিনি সংস্কার কমিশনের কাছে ইতিমধ্যেই প্রস্তাব জমা দিয়েছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার পেছনে তারা রয়েছেন, তারা বের হয়ে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত কোথায় কথা বলবেন সে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে যাচ্ছি। তবে সংস্কার কমিশনের যেই কথা বলছিলাম সকালে, রাষ্ট্র সংস্কার আন্দোলন যে প্রস্তাবগুলো দিয়েছে, সেই প্রস্তাবগুলোর মধ্যে একটি প্রস্তাব রয়েছে যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানবাধিকারের জন্য একটি স্বতন্ত্র আদালত করতে হবে। এছাড়া বিদেশে অর্থ পাচার যেগুলো হয়েছে, সেই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য একটি স্বতন্ত্র ট্রাইব্যুনাল তারা দাবি করেছেন। তবে বিএনপির সংস্কারের মতামত কি কি হবে সে বিষয়টি পরবর্তী জানা যাবে। আমরা এখন পর্যন্ত এই বিষয়টি জানতে পেরেছি এবং দুপুর 2টা নাগাদ হয়তো এনসিপির একটি দল আসবেন, যারা তাদের মতামত দাখিল করবেন জাতীয় সংস্কার কমিশনের কাছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের টেপারবিল এলাকার লাগা আগুন 90 থেকে
95% নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন বিভাগ। তবে বনের ভেতরে বিক্ষিপ্তভাবে জ্বলা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বন বিভাগের ফায়ার সার্ভিস ইউনিট আজকের মধ্যে পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন তারা। এর আগে শনিবার সকালে চাঁদপাই রেঞ্জের কলম তেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় এই আগুন লাগে। বিকেল থেকে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে বন বিভাগ, কিন্তু আলো স্বল্পতায় সন্ধ্যার পর থেকে বন্ধ রাখা হয় আগুন নেভানোর কাজ। পরে আজ সকাল থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু করা হয়। তবে আগুন লাগার স্থান থেকে পানির উৎস দূরে হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে গত 2 যুগে অন্তত 26 বার আগুন লেগেছে। এই জায়গাটা উঁচু হয়ে যাওয়াতে জোয়ারের পানি ওঠে না, নদী মরে গেছে। এখন 95% নিয়ন্ত্রণে আছে। আর মানে আপনার এই আমরা তো কাজ করছি, ফায়ার ব্রিগেড আছে আপনাদের সাথে, আপনি দেখতেছেন আমাদের সাথে ফায়ার ব্রিগেড আছে, এবং ইনশাল্লাহ আশা করি আজকের দিনের মধ্যে আমরা এটা ক্লোজ করতে পারবো। চুয়াডাঙ্গায় ছুরিকাঘাত করে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসা পড়ুয়া ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত দোদুল হোসেন চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার বাসিন্দা। পুলিশ জানায় ছেলে মোবাইল ব্যবহার করায় শনিবার ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন বাবা। এর জেরে রাত 8:45টার দিকে নামাজরত বাবা দোদুল হোসেনকে পেছন থেকে এলোপাথারি ছুরিকাঘাত করে ছেলে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে এক পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কাশিমপুরের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় শ্বশুরের দেয়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন নাজমুল নামের এই ব্যক্তি। সকালে তারা ঘুম থেকে না উঠায় শ্বশুর ঘরের পেছন দিয়ে জানালা টেনে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে স্ত্রী ও 4 বছরের সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে 3 জনের মরদেহ পাঠানো হয়। দু একদিনের মধ্যেই ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়ক দিয়ে পুরোদমে শুরু হবে উত্তরের ঈদ যাত্রা। যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেন প্রকল্পের 2 লেন খুলে দেওয়া হয়েছে। এতে আসন্ন ঈদে চলাচলের সুবিধা পাবেন ঘরমুখো মানুষ। এছাড়া মির্জাপুরের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের পাশে বালু জমে থাকায় দুর্ঘটনার শঙ্কা করছেন মোটরসাইকেল চালকরা। এ নিয়ে আরো জানতে টাঙ্গাইলের কালীহাতির সল্লা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। আমি সোনালী, আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এলেঙ্গা থেকে যমুনা সেতু সড়ক। এখানে ঈদযাত্রাকে ঘিরে কিন্তু সাসেক 2 প্রকল্পের আওতায় যে 4 লেনের মহাসড়ক নির্মাণ করা হচ্ছে তার 2 লেন ছেড়ে দেওয়া হচ্ছে। আর এতে করে এই নির্মাণাধীন 2 লেন এবং পুরাতন 2 লেন টোটাল 4 লেনে কিন্তু উত্তরের ঘরমুখো মানুষ স্বস্তিতে ঘরে ফিরতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে পরিবহন চালক থেকে শুরু করে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে ঈদযাত্রাকে ঘিরে যখন এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে তখন এই মহাসড়কে যানজটের সংখ্যা করছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত অনেক সময় এই লক্কর জক্ষর ফিটনেসবিহীন যানবাহন বিকল হয়ে যায় আবার, এবং অনেক সময় এই সড়কে দুর্ঘটনা হয় তখন সেই যানবাহনগুলো সরাতে সময় লেগে যায়। তখন কিন্তু এখানে এই যানজটের সৃষ্টি হয়ে উত্তরের মানুষ যারা রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এছাড়াও এলেঙ্গা থেকে মির্জাপুরের ঘোড়াই পর্যন্ত যে 4 লেনের মহাসড়ক রয়েছে এই মহাসড়কের পাশে আমরা লক্ষ্য করেছি মহাসড়কের পাশে বালু জমে রয়েছে। সেই বালু সড়ক বিভাগ সহ সংশ্লিষ্টরা অপসারণ করলে অনেক জায়গায় এখনো বালু রয়েছে, যে কারণে এই মোটরসাইকেল আরোহীরা বলছেন যে বৃষ্টিতে ভিজে বা যখন মাছবাহী গাড়ি চলাচল করে তখন কাদায় পরিণত হয়, তখন মোটরসাইকেল আরোহীরা এই বালুর কারণে দুর্ঘটনার সংখ্যা করছেন। আর এছাড়া এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুতে স্বাভাবিক সময়ে 12টি বুথের টোল আদায় করা হলো। ঈদকে ঘিরে 2 পাশে আলাদা 4টি মোটরসাইকেলের লেন সহ টোটাল 18টি বুথে টোল আদায় করা হবে। আর এছাড়াও মির্জাপুরের গোড়াই থেকে সেতু পর্যন্ত 750 পুলিশ দায়িত্ব পালন করবে। তো সোনালী, এই ছিল ঈদ যাত্রার সবশেষ তথ্য।
গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রামের মহিলা বিভাগ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে মহিলা জামাতের কর্মী ও সদস্যদের পাশাপাশি শিশুরাও অংশ নেয়। এ সময় গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ ও বিশ্ব মুসলিম উম্মাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা দিয়ে তাদের সকল পণ্য বয়কটের দাবি জানান তারা। পাশাপাশি মানববন্ধনে শিশু আসিয়া সহ সারা দেশে নারী ও শিশুদের উপর সকল পাশবিক নির্যাতনের প্রতিবাদ জানান তারা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি নিয়ন্ত্রিত হুদেইদা বিমানবন্দর লক্ষ্য করে পরপর 3টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। 2টি ভিডিও পোস্ট করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এছাড়া হুথি নিয়ন্ত্রিত নিউজ এজেন্সি সাবার তথ্য বলছে, বিমানবন্দরে হামলার পর হুদেইদা প্রবেশের আস সালিফ বন্দরেও হামলা করেছে মার্কিন সেনারা। সেন্টকমের পোস্টে আরও দাবি করা হয়, লোহিত সাগর উপকূলের ওই বিমানবন্দরটিতে আবারও যে কোনো সময় হামলা হতে পারে। এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধবিমান। এর আগে শুক্রবার ইসরায়েলি কয়েক দফায় মিসাইল হামলা করে ইয়েমেনি হুথিরা। হুঁশিয়ারি দেয়া হয়, গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধ না হলে ফিলিস্তিনিদের হয়ে প্রতিশোধ নেবে হুথি বিদ্রোহীরা। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ বদলে গেল টি-20 ফরম্যাটে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে পাকিস্তান ও জুলাই মাসে বাংলাদেশে হতে যাওয়া দুটি সিরিজের 8টি ম্যাচ হবে টি-20 সংস্করণে। ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসে 5 ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা, কিন্তু দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডের পরিবর্তে সিরিজটা হবে 5টি টি-20 ম্যাচের। এফটিপির বাইরে জুলাই মাসে বাংলাদেশে এসে পাকিস্তানের খেলার কথা ছিল 3 ওয়ানডে সিরিজ, সেটাও হবে টি-20 ফরম্যাটে। মিরপুরে এই 3 ম্যাচ হবে 20, 22 ও 24 জুলাই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।